This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে পার্থ ভৌমিক বা ফিরহাদ হাকিমের বক্তব্য শুনলে আপনারা দেখবেন অত্যন্ত রাজনৈতিকভাবে পরিণত বক্তব্য, ম্যাচিওর্ড বক্তব্য তারা, এবং তার মধ্যে বক্তব্যের মধ্যে একটা বেশ উদার ভাবও স্পষ্ট। আজকের দিনে দাঁড়িয়ে যখন এই আন্দোলনটার কোনো প্রভাব পড়েনি এবং এই আন্দোলনটা বিপদচালিত, এটা প্রতিষ্ঠা করা তাদের পক্ষেই ভোটের ফলাফল দেখিয়ে সহজ হয়ে গেছে, তখন তারা এই আন্দোলনটাকে কোথাও মান্যতা দিচ্ছেন। কোন জায়গাটায় মান্যতা দিচ্ছেন? ডাক্তারদের আন্দোলন। কোন জায়গায় মান্যতা দিচ্ছেন? ঘটনাটা দুর্ভাগ্যজনক ঘটনা। দোষী ধরে ফেলেছে রাজ্য পুলিশ, ধরে ফেলেছিল কলকাতা পুলিশ। সরকারের কোনো দোষ নেই, পার্টির কোনো দোষ নেই। সুতরাং গোটা ঘটনায় তাদের বিরুদ্ধে কিচ্ছু নেই, এটা এখন তারা বলছেন। দেখুন, কোথাও গিয়ে কি তাদের মনে হয়নি যে কুলতলি বা ফালাকাটার মতো জায়গায় সেখানে ধর্ষণের ঘটনা ঘটার পর সেখানকার মানুষজন আরজি করের কথা তুলেছিলেন, মনে আছে? ফালাকাটায় অভিযুক্তকে পিটিয়ে মেরে ফেলেছিলেন স্থানীয়রা। তারপর এক মহিলা বলেছিলেন আরজি করের মতো জায়গায় এক ডাক্তারের সাথে অন্যায় হলো, এইভাবে একটি মেয়েকে ধর্ষণ করা হলো, খুন করা হলো, কিন্তু কিছুই হলো না। এত আন্দোলন করে কী লাভ হলো? তাই জন্যে তারা হাতে আইন তুলে নিয়েছেন। দেখুন, আইন হাতে তুলে নেওয়াটা সমর্থনযোগ্য নয়, তা সত্ত্বেও বলছি আরজি করের কোনো প্রভাবই যদি না থাকে, তাহলে ফালাকাটা বা কুলতলিতে এইভাবে আরজি কর আন্দোলনের কথাটা উঠবে কেন? দুই, আরজি কর আন্দোলনটা যদি প্রভাবহীনই হবে, তাহলে সেই আন্দোলনের নেপথ্যে যারা ছিলেন তাদের বারবার তৃণমূল নেতারা এত নিশানা করেছেন কেন? আরজি করের আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দ সম্প্রতি একটা বিতর্কে জড়িয়েছেন, একটা বিজ্ঞাপন সামনে এসছে, তার একটা সিনেমাও কদিন মধ্যে রিলিজ করবে। এবার সেই সিনেমার পোস্টার কিঞ্জল নিজেই শেয়ার করেছেন, আর তারপর নাকি প্রশ্ন তুলেছেন, এই হচ্ছে দ্রোহের নেতা? এটা সংগ্রাম না আপোষ, নাকি এই গোটা বিষয়টার পেছনে ছিল এইগুলোর প্রেক্ষাপট তৈরি করা, এগুলো এক ধরনের পাবলিসিটি? এই প্রস্তাব বা এই বক্তব্য তো তৃণমূলের তরফ থেকে এসছে। অনেকেরই আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া ভর্তি হয়ে গেছে এ নিয়ে বিতর্কে। এবার এই দুটো বিষয়কে জড়িয়ে দেওয়া কেন? যারা এই প্রশ্নগুলো তুলছেন তারা কি জানতেন না যে কিঞ্জল অভিনেতা, দীর্ঘদিনের অভিনেতা, এবং থিয়েটার করে উঠে এসছেন। এই আন্দোলনটায় জড়িয়ে পড়ার আগেই তিনি ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন ওয়েব সিরিজ বা সিনেমা বা সিরিয়াল সব জায়গায় পরিচিত মুখ। বরঞ্চ লোকজন দেখে অবাক হয়ে গেছিলেন যে উনি ডাক্তার, যখন এই গোটা ঘটনায় আন্দোলনের মধ্যে তার মুখকে দেখা গেছিল। ফলে যদি ডাক্তারিটা তার পেশা হয়, তার প্যারালাল একটা পেশা বা নেশা, একইভাবে প্রতিষ্ঠিত তিনি ওই ক্ষেত্রটাতে, অভিনয়ের ক্ষেত্রটাতেও, তার জন্য তো এই বিষয়গুলো তিনি পেতেই পারেন। কিন্তু কেন দেখে দেওয়া হচ্ছে? যাতে ভবিষ্যতে এই আন্দোলনের সঙ্গে বা কোনো রকম আন্দোলন, প্রতিবাদ আন্দোলনের সঙ্গে কেউ না জড়ান। এমন ভাব যেন কেউ যদি আপনি প্রতিবাদ করতে নামেন, তাহলে আপনাকে আপনার যাবতীয় পেশা, নেশা সব ছেড়ে আপনাকে আন্দোলন করতে হবে, সারাক্ষণ আপনাকে চোখ দিয়ে জল ঝরিয়ে যেতে হবে, তবে গিয়ে তিনি আন্দোলন করছেন এটা প্রমাণিত হবে। এক ধরনের চাপ আগের থেকে তৈরি করে দেওয়া। দেখুন, এটা কিন্তু কেউ বলছেন না, তৃণমূলের মধ্যেও অনেকেই রয়েছেন যারা অভিনয় করেন, অভিনেতা। তারা যখন ভোটে লড়েছেন তখন তো মানুষকে বলেছেন মানুষের হয়ে কাজ করবেন, মানুষের উপকার করবেন। 100% মানুষের জন্য জনপ্রতিনিধি হওয়া মানে মানুষের জন্য উৎসর্গীকৃত প্রাণ। মানুষ তাদের সেই বক্তব্যকে সমর্থন করেছে, তাদের ভোট দিয়েছে, তাদের জনপ্রতিনিধি করেছে। তারা কি করে আবার এখন গিয়ে ওইভাবে অভিনয় করছেন সিনেমায়, বিভিন্ন ভূমিকায়? এগুলো দেখে লোকের ওপর কী প্রভাব পড়বে কেউ বলছেন না। কিন্তু আশফাকুল্লাহ নাইয়া, এই আন্দোলনের এক নেতা, তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন কিঞ্জল যখন এই আন্দোলনটা করছিলেন তখন কিন্তু তার কাছে অনেক অভিনয়ের প্রস্তাব এসেছিল, তিনি সেগুলোকে ছেড়েছিলেন। অর্থাৎ
সচেতনভাবে সেই সময় আন্দোলনকে সময় দিচ্ছেন বলে তিনি অর্থত্যাগ করেছিলেন, স্বার্থত্যাগ করেছিলেন। এটা অবশ্য রাজনৈতিক নেতাদের ভালো লাগবে না, কারণ তারা প্রাকৃতিকভাবে কি কি ত্যাগ করেন সেটা ছাড়া আর কিছু ত্যাগ করেছেন বলে তো কেউ কখনো দেখেনি, তাই না? দেখুন, এই বিষয়গুলোর মধ্যে একটা জিনিসই লুকিয়ে আছে, মানুষকে বুঝিয়ে দেওয়া প্রতিবাদ করো না, প্রতিবাদ করলে প্রতিবাদটাকে যাতে গোড়ার থেকে উপড়ে দেওয়া যায় তার সমস্ত রকম চাপ তৈরি করে ফেলা হচ্ছে। কারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ রাজনৈতিক নেতারা কখনোই পছন্দ করেন না। একজন অভিনেতা হিসেবে আমি ডাক্তারি করার পাশাপাশি আমি একজন অভিনেতাও, থিয়েটার করেছি বহুদিন ধরে, মানে ডাক্তারিতে চান্স পাওয়ার আগে থেকেই থিয়েটার করি। এবং সেই জায়গায় অভিনেতা হিসেবে আমাকে যদি কেউ কোনো বিজ্ঞাপন বলুন, সিনেমা বলুন, সিরিজ বলুন, সিরিয়াল বলুন, যেখানে কাস্ট করবে আমি অভিনয় করব, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অধিকারের জায়গা। এবং সেখানে আমি এটুকু বলতে পারি, আন্দোলনকে ইউজ করে কোনো রকম কিছু আমি করিনি, করবও না। এইগুলো আসলে এখন কেউ কেউ আপত্তি করছেন, তার অ্যাডিশনাল কারণটা এই যে অভিনেতা হলেও উনি এই দ্রোহের আন্দোলন, আরজি করার আন্দোলনে সামনে এসেছেন, ফলে আন্দোলনের লোক হিসেবে খানিকটা খাটো করার চেষ্টা করা বলে আমার মনে হচ্ছে। বিষয়টা সেটা নয়, যে কেউ মেডিকেল প্রফেশনের সাথে অন্য কোনো প্রফেশনে থাকতেই পারে, কিন্তু যেটা বিষয়বস্তু, তিলোত্তমার বিচারের নামে আন্দোলনের একাংশকে রাজনীতিকরণ করে যারা রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করতে চেয়ে সরকারকে কালিমালিপ্ত করতে চেয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। স্বাভাবিক, শান্তনু সেন অভিনয় নিয়ে কিছু বলতে পারেননি, কারণ তিনিও তো অভিনয় করেন। এবং খেয়াল করে দেখুন, এই গোটা আন্দোলনের সময় তিনিও কিন্তু আন্দোলনের পক্ষেই মুখ খুলেছিলেন, যার জন্য তাকে বিরাগভাজন হতে হয়েছিল। সে যাকে আবার আজকের দিনের গল্পটায় ফিরি, যে জায়গাটা আমাদের চোখ খুলে দেয়, যে জায়গাটা আমাদের চোখে ঠুলিও পড়ায়। ধরুন টেস্ট ম্যাচ হোক বা T20, ছক্কা মারতে পারলে ব্যাটসম্যানের সবসময় আমোদ হয়। এই দ্রোহকালের রিভার্স সুইং সামলে ব্যাটে বলে করতে পারাটা কিন্তু চারটিখানি কথা না। কিন্তু তৃণমূল, তারা তো এমনিতেই ডাবল সেঞ্চুরি করা দল, তারপর আবার একটা ছক্কায় দর্শকের মনোরঞ্জনও হতে পারে। তারা জানে যে এতে ম্যাচের কোনো হেরফের হবে না, সেটাও ঠিক, কিন্তু এই নির্বাচনের ফল, তার মধ্যে তাদের একটা আলাদা রকম স্যাটিসফ্যাকশান আছে। দেখুন, 6টায় 6টা জিতে যাওয়ার পর কিন্তু সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে কোনো অস্বস্তিই থাকবে না। এবং এরপর দল, প্রশাসন এবং পুলিশকে রদবদল করার ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দুবার ভাবতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবতে হবে না। তার কারণ, নিশ্চিত করে এই নামটা বললাম কারণ হচ্ছে যে এই 6-6 পরিষ্কার করে দিল জয়ের চাবিকাঠি একজনেরই হাতে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা তার ছবিতেই হোক বা তার তৈরি প্রকল্পেই হোক। দেখুন, এই স্ট্র্যাটেজি, এই বিষয়টা সব জায়গাতেই কিন্তু মানে একটা জিনিস না, অনেক রকম প্রভাব ফেলে। উপনির্বাচনটা পেনাল্টির মতো, মারলে গোল করলে বিশেষ কৃতিত্ব নেই, মিস করলে কৃতিত্ব। লোকে বলে যে দেখেছো গোলকিপারটা কীরকম বাঁচিয়ে দিল, কীরকম ভুল করতে বাধ্য করলো, এই ব্যাপারটা ব্যর্থতা, তখন যারা মিস করলো তাদের ব্যর্থতা। তৃণমূলের কিন্তু সেখানে পুরোটাই ওই 6-6 হয়ে গেছে, যেটা ছিল না সেটাও নিয়ে এসছে, তাদের বরঞ্চ লাভ। ফলে তারা যা করেছে এখন সব ঠিক। নাথিং সাকসিডস লাইক সাকসেস। সাফল্যের থেকে বড় ফলাফল আর কিছু নেই, সেটাই হয়েছে। ঠিক সেরকমই দেখুন, লোকসভায় বিজেপিরও ডাবল সেঞ্চুরি, তারা মোদি ক্ষমতায় রয়েছেন। এই বিভিন্ন জায়গায় যে ভোটগুলো হতো তাতে তার কোনো হেরফের হচ্ছিল না, কিন্তু মহারাষ্ট্রে বিজেপির বিপুল জয়ের পর সংসদের হিসেব নিকেশটা কিন্তু আগের মতো থাকছে না। দেখুন কতগুলো জিনিস হলো। কংগ্রেসের সেঞ্চুরি মিস হয়ে গেল। লোকসভা ভোটে কংগ্রেস ছিল 99, তারপর নির্দল সাংসদ বিশাল প্যাটেল কংগ্রেসে যোগ দিয়ে দেন। তিনি কংগ্রেসেরই ছিলেন, কিন্তু টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন। পাটিল ফেরায়
কংগ্রেস সেঞ্চুরি স্পর্শ করে। কিন্তু মহারাষ্ট্রে কংগ্রেসের শক্ত ঘাঁটি নান্দের ছিনিয়ে নিয়েছে বিজেপি, ফলে কংগ্রেস তারা কিন্তু আবার 99, কিন্তু সেঞ্চুরি মিস করেও কংগ্রেস কর্মীদের কষ্ট নেই। আজকের যা খারাপ লাগছে সেটা আগামী সপ্তাহে কেটে যাবে, কারণ ওই 100 এটা তো জাস্ট একটা সংখ্যা। 99 থাকলেও তাদের যা প্রভাব 100 থাকলেও তাই হতো, শুধু 3 অঙ্কে পৌঁছেছেন এই একটা স্যাটিসফ্যাকশান থাকতো, কিন্তু তাদের স্যাটিসফ্যাকশানটা সেই জায়গাটা পূরণ হয়ে গেছে। আক্ষেপ যেটুকুনি হতে পারতো সেটুকুনি পূরণ হয়ে গেছে, কারণ কেরালার ওয়েনার থেকে বিপুল ভোটে জিতে সংসদে প্রবেশ করছেন প্রিয়াঙ্কা গান্ধী। এবার একই সঙ্গে তারা ভাববেন জোড়া ফলা, রাহুল প্রিয়াঙ্কা জুটি তারা একদম মোদিকে নাজেহাল করে দেবেন, এই আশাতেই এখন নিশ্চিতভাবে কংগ্রেস কর্মীরা বুক বাঁধছেন। वायनाड की जनता को धन्यवाद देना चाहूँगी कि मुझे इस तरह से उन्होंने जिताया, इतना प्यार दिया, और मैं उनको आश्वासन देना चाहती हूँ कि पूरी तरह से अपनी जिम्मेदारी निभाऊंगी, उनकी आवाज़ बनूंगी, उनके लिए लड़ूंगी। धन्यवाद। देखिए, पहले तो गुड न्यूज़ कि प्रियंका जी जो है अब लोकसभा में दिखेंगी, हमें एक लैंडस्लाइड विक्ट्री दिखती है वायनाड में। अभी प्रियंका संसद में आने की तैयारी करेंगे, तो उसके बाद मेरा भी समय आएगा, जब भी आएगा देखेंगे, पर जब जनता चाहेगी वही आगे होगा। দেখুন, শুধু প্রিয়াঙ্কা ঢুকছেন না, তার স্বামী রবার্ট ভাদ্রাও ঘুরিয়ে ফিরিয়ে রাজনীতিতে মাথা গলানোর ইচ্ছে প্রকাশ করে দিয়েছেন। অবশ্য তিনি ময়দানে নামলে আমি নিশ্চিত বিজেপির মন্দ লাগবে না, জানেন তো, কারণ বিজেপির ভোট ম্যানেজাররা মনে করেন রবার্ট ভাদ্রা গান্ধীদের পা, সেখানে ল্যাং মারতে পারলে গান্ধীদের ব্যালেন্সটাই পুরো নড়বড়ে হয়ে যাবে, মুখ থুবড়ে পড়ার চান্স থাকবে। আবার গান্ধীরা হচ্ছে কংগ্রেসের মাথা, গান্ধীদের ব্যালেন্স বিগড়লে কংগ্রেসের মাথা বিগড়ে যাবে। গান্ধীদের 3টে মাথাই অবশ্য এবার সংসদে প্রবেশ করে গেল। খেয়াল করে দেখুন, লোকসভায় রাহুল প্রিয়াঙ্কা ওই বললাম জোড়া ফলা, আর রাজ্যসভায় সোনিয়া, আর তারপর রাহুল গান্ধী বিরোধী দল নেতা। কিন্তু জুন মাসের 99 আর নভেম্বর মাসের 99 কি এক? ওই বললাম লাই ড্যাম লাই দেন কাম স্ট্যাটিস্টিক্স, মিথ্যে, আরও বড় মিথ্যে, তার থেকেও বড় মিথ্যে হচ্ছে পরিসংখ্যান। এই যে নম্বরগুলো বললাম, এগুলো তো ভোটের পরিসংখ্যানই, কিন্তু একই পরিসংখ্যান সেটা যেখানে কংগ্রেসের আনন্দ বাড়াচ্ছে, সেই একই পরিসংখ্যান সেটা তো বিজেপিকেও আনন্দ দিচ্ছে। খেয়াল করে দেখুন, কেন বলছি যে ওই দুটো 99 সমান কিনা, আগের 99 আর এই নভেম্বরের 99। ওয়েনার বাদ দিলে গোটা দেশে কংগ্রেস তো শুধুই হেরেছে, এবং পরিষ্কার হয়ে গেছে এককভাবে কংগ্রেস যেখানে যেখানে বিজেপির সঙ্গে লড়তে গেছে তারা হারবে, এটাই এখন সত্য হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ সম্মুখ সমরে এখনও বিজেপির সামনে কংগ্রেস নো ম্যাচ। দেখুন, জাতীয় রাজনীতির ক্ষেত্রে সবসময় জোট জিতলো, এবারও হয়তো বিজেপিকে দুটো দলের ওপর নির্ভর করতে হচ্ছে সরকার গড়ার জন্য, কিন্তু তারপরেও সবসময় একটা দল কিন্তু ওই ড্রাইভারের সিটে বসে, সেটা বড় দল হতে হয়, সেটা কখনো বিজেপি কখনো কংগ্রেস, এটাই তো আমাদের দেশ দেখেছে। সেটা না হলে কিন্তু নড়বড়ে হয় সব কিছু। সেই জায়গায় বিজেপিকে অনেক নিশ্চিন্ত করে দিচ্ছে কংগ্রেসের এই ফলাফল। প্রিয়াঙ্কার যাওয়া নিয়ে যত আনন্দ মেতে থাকবেন কংগ্রেসিরা, তত বিজেপির সুবিধে। দেখুন, ঝাড়খণ্ডে ইন্ডিয়া ঐক্য জিতেছে, ঠিক কংগ্রেস কোথায়? সেখানে 3 নম্বর দল। তার ফল কি? একটা জিনিসই তো পরিষ্কার হয়ে যাচ্ছে, বিজেপির সঙ্গে ওই বললাম 1-1-এ কংগ্রেস পর্যদস্ত। বিজেপিকে কারা বেগ দিচ্ছে? আঞ্চলিক দল। বিজেপিকে ঝাড়খণ্ডে হারিয়েছে তো আঞ্চলিক দল, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। ঝাড়খণ্ড ছোট রাজ্য, মহারাষ্ট্রের বিপুল জয়ের পর ঝাড়খণ্ডের হারের জ্বালাটা হয়তো বিজেপির চামড়ায় তেমন ফোসকা ফেলবে না, কারণ ওটা ছিলই তো তাদের, এটা তো ঝাড়খণ্ড মুক্তি মোর্চারই ছিল। কিন্তু যে ন্যারেটিভটা হেরে গেল সেটার কি হবে? সংসদে দাঁড়িয়ে প্রথম আওয়াজটা তুলেছিলেন বিজেপির নিশিকান্ত দুবে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা
মালদা মুর্শিদাবাদ দিয়ে ঢুকে বিহার আর ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার জনবিন্যাস বদলে দিচ্ছে। আর তারপর ঝাড়খণ্ডে প্রচারে গিয়ে লাগাতার বিজেপি নেতারা এই কথাটা বলে এসেছিলেন। বিজেপি সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করে দিয়েছেন যে বাংলাদেশি ঝাড়খণ্ডের মহিলাকে বিয়ে করবে তাদের সন্তান আদিবাসী অধিকার পাবে না। বিজেপির স্লোগানও ছিল রোটি মাটি বেটি, মানে কর্মসংস্থান। অনুপ্রবেশের কারণে আদিবাসীদের ভিটে ছাড়া হওয়ার ভয়, এবং বেটি মানে অনুপ্রবেশকারীর হাত থেকে বেটি বা ঘরের মেয়েকে রক্ষা করার তাগিদ। বিজেপি বলল বেটি, ঝাড়খণ্ডের মানুষ শুনলেন বেটা। তাদের নিশ্চয়ই মনে পড়ে গেছিল যে দুর্নীতির অভিযোগে তাদেরই একজন আদিবাসী নেতা হেমন্ত সোরেনের এই জেল খাটার কথাটা। এবার বাকিটা কী হচ্ছে তার তো ম্যাচে স্কোরবোর্ড বলে দিচ্ছে। দেখুন, দুটো জিনিস পাশাপাশি যদি রাখেন, লাভ ক্ষতির অঙ্কটা তো বিভিন্নভাবে হয়। বিজেপির একদিকে বিরাট লাভ, ওই বিজেপির সরকারে থাকাটা এই নভেম্বরের এই নির্বাচনের আগে ঠিক যেরকমভাবে ছিল তার থেকে এবার আরও অনেক শক্তপোক্ত হয়ে দাঁড়ালো। তার কারণ মহারাষ্ট্রের জয়টা। মহারাষ্ট্রে বিজেপি যেভাবে জিতেছে এবং টানা 90-এর পর থেকে এভাবে 3 বার তারাই নিজেদের সাফল্যের ধারাটা বজায় রাখলো, এটা তাদের কনফিডেন্স দেবে। মহারাষ্ট্রে জেতা মানে, অন্তত মহারাষ্ট্রে এতগুলো দল ছিল, অন্যান্য জায়গায় দেখবেন 2টো দল বা খুব বেশি হলে 3টে দল, তারা মোটামুটি প্রভাব বিস্তার করার জায়গা থেকে। মহারাষ্ট্রে এরকম 5-6খানা দল রয়েছে। মহারাষ্ট্রের ক্যারেক্টার হচ্ছে এক একটা জায়গায় এক একটা দলের কিন্তু সলিড প্রভাব, তারাই সেখানে শক্তি, তারাই সেখানে নির্ধারক। এবার এরকম একটা জটিল পরিস্থিতির থেকে মহারাষ্ট্রকে বার করে নিয়ে আসাটা মানে সেখানে বিজেপি স্ট্র্যাটেজি কাজ করেছে। এই জায়গাটা বিজেপিকে অনেক বুস্ট দেবে গোটা দেশে। কিন্তু যে জিনিসটা বিজেপি ঝাড়খণ্ডে বলেছিল, আমাদের চিন্তা তো আমাদের রাজ্যটা নিয়ে, বিজেপি সেই ন্যারেটিভই তো এ রাজ্যেও ব্যবহার করেছে। দেখুন, সেইটা ওই যে কথাগুলো ওখানে বিজেপি বলেছিল, অর্থাৎ নিশিকান্ত দুবেদের যে ন্যারেটিভ, সেটা তো ওখানে গিয়ে ধাক্কা খেয়ে গেছে ঝাড়খণ্ডে গিয়ে। তাহলে এখানে ওই অনুপ্রবেশের ইস্যুটাকে নিয়ে বিজেপি কি আর লড়াই করবে? খেয়াল করে দেখুন, এভাবে এই 2015-এ বিজেপির গোরক্ষার লাভ জিহাদের ন্যারেটিভটা একেবারে ঘেটে গেছিল, ফল দেয়নি। কিন্তু বিজেপি সেই ন্যারেটিভ ছাড়েনি, হালও ছাড়েনি। 2017-এ ওই একই স্লোগান আউড়েই কিন্তু উত্তরপ্রদেশটাকে ভাসিয়ে নিয়ে গেছিল বিজেপি। মানে বিজেপির রোটি মাটি বেটি স্লোগান আগামী বছর বিহারেও শোনা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ ওই নিশিকান্তের প্রস্তাবিত কেন্দ্রশাসিত অঞ্চলের মানচিত্রে বিহারও ছিল, আর হ্যাঁ, পশ্চিমবঙ্গও ছিল। মানে পশ্চিমবঙ্গেও তারা ওই অনুপ্রবেশের তত্ত্ব থেকে সরবে না। পশ্চিমবঙ্গেও একটা গুলশান কলোনি এর মধ্যে আবিষ্কার হয়ে গেছে, সেখানে প্রায় 2 লাখ মানুষের বাস, খাতায় কলমে না, একদম পুরো পুরসভার হিসেবেই। ভোটার হিসেবে কিন্তু মাত্র 3000 ভোটার। 2 লাখের মধ্যে 3000 ভোটার, তাহলে বাকিরা কারা? এই প্রশ্নটা কিন্তু বিজেপির প্রচারের সঙ্গে অদ্ভুতভাবে খাপ খেয়ে যায়। কিন্তু গুলশান কলোনির রহস্যভেদে গিয়ে বাংলার সংবাদ মাধ্যমকে যতটা সচেষ্ট দেখিয়েছে না, বঙ্গ বিজেপি নেতাদের কিন্তু তত্ত্বটা দেখায়নি, জানেন তো। এইটা একটা অদ্ভুত ব্যাপার। দেখুন, বেআইনি নির্মাণ নিয়ে অফিসিয়াল অভিযোগটা বিজেপি করেছে, কিন্তু আন্দোলনটা যে করতে হয় সেটা বোধহয় ভুলে গেছে। এবার এই অনীহা নিয়ে বাংলার মানচিত্রে রং বদল করাটা একটু বাড়াবাড়ি রকমের স্বপ্ন দেখা। আরজিকর আন্দোলনের সময়টা আন্দোলন হয়েছিল, কিন্তু সেটাতে থেকে বিজেপি নিজেদের সরিয়ে রেখেছিল। ধরে যাক তারাও ওই তৃণমূলের সাথে সহমত ছিল, ওটার পেছনে বাম অতিবামরা রয়েছে। প্রাথমিকভাবে হয়তো মনে করেছিল এটার গায়ে পলিটিক্যাল কালার না লাগানোই ভালো, কিন্তু আখেরে ব্যাপারটা তো তাই হলো, ওই আন্দোলনের পার্ট তারা ছিল না। এবার একইভাবে
এই গুলশান কলোনি নিয়ে লড়াইটা শুরু করে বিষয়টা উত্থাপন করে তাদের সেই প্রাসঙ্গিক ভূমিকাটা দেখা যাচ্ছে না। দেখুন, মানচিত্রের প্রসঙ্গই যখন উঠেছে, তাহলে এই ভোট মানচিত্র নিয়ে আরেকবার নাড়াচাড়া করে দেখা যাক কি দেখা যাচ্ছে। ঝাড়খণ্ডের ওই বিহার লাগোয়া এলাকাগুলোতে বিজেপি জিতেছে, আর পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকাগুলোতে বিজেপি দাঁত ফোটাতে পারেনি। তার মানে বিহারে গেরুয়া হাওয়াই বয়ে চলেছে। বিহারের 4টি বিধানসভার উপনির্বাচনেও এনডিএ জোট জিতেছে। 25-এ লালু তেজস্বীর দুশ্চিন্তা করার যথেষ্ট কারণ রয়েছে, কিন্তু 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে নিশ্চিত থাকতে পারেন ঝাড়খণ্ড থেকে গেরুয়া রং চুইয়ে জঙ্গলমহলে মিশবে না। এমনকি উত্তরবঙ্গ লাগোয়া এলাকাগুলোতেও বিজেপি কিন্তু জেতেনি। আর উত্তরবঙ্গের যে আসনটা যেটা বিজেপির ছিল, সেটা তো এবার তৃণমূল নিজেরাই জিতে নিয়েছে। তার মানে বুঝতে পারছেন, হেমন্ত সোরেন শুধু নিজে জেতেননি, বাংলার জন্য একটা সুরক্ষা বলয় তৈরি করে দিয়েছেন। হয়তো তাই তৃণমূল কংগ্রেস প্রকাশ্যেই সোরেনকে ধন্যবাদ জানাচ্ছে, যদিও অতীতে যতই সোরেন তাদের জন্য অপেক্ষা না করুন বা তাদের রাস্তায় না হাঁটুন। নিশ্চিতভাবে সোরেন সাহেবকে ধন্যবাদ জানাই যে এখনও মানুষ ওদের ওপর বিশ্বাস রেখেছে। ঝাড়খণ্ডে বাংলাদেশি বলে হাওয়া গরম করতে চেয়েছিল, এনআরসির নামে হাওয়া গরম করে হিন্দু মুসলমানের বিভাজন করতে চেয়েছিল। কিন্তু ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের নেতৃত্বে সেখানকার আদিবাসী সমাজ, সেখানকার মুসলমান সমাজ এবং সেখানকার সাধারণ মানুষ, তারা বিজেপির এই ধাপ্পাবাজিতে এবং বিজেপির এই প্রতারণার ফাঁদে তারা পা দেয়নি। তাই সেখানটায় আমরা জিতলাম।